আফগানিস্তানে যখন মার্কিন দখলদারিত্ব তার বিরুদ্ধে সবার আগে আমরা রাস্তায় নেমেছি। এটা কেবলমাত্র ধর্মীয় পরিচয়ের জন্য নয়, যেখানে আগ্রাসন, যেখানে আক্রমণ, যেখানে যুদ্ধ বা তৎপরতা, যেখানে গণহত্যা, তার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ আমরা সেখানে সোচ্চার রয়েছি। ফিলিস্তিনের প্রতি আমাদের একটা রক্তের দায় আছে। 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে ইয়াসির আরাফাতের নেতৃত্বে তখন তারা আমাদের মুক্তিযুদ্ধে পক্ষে তার অবস্থান নিয়েছিলেন। সুতরাং আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, জর্জ হাবাস বিখ্যাত বিপ্লবী নেতা, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের যোদ্ধা, এবং তাদের নেতৃত্বে ফলে সেখানে ফিলিস্তিনে কেবলমাত্র মুসলমান বাস করে না, ওখানে খ্রিস্টান সম্প্রদায় থেকে শুরু করে আরো নানা ধর্মের মানুষও ফিলিস্তিনের মানুষ আছেন। সুতরাং সবাইকে আজকের একবিংশ শতাব্দীতে আজকে যারাই হামলা আক্রমণ করবে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তার বিরুদ্ধে গণপ্রতিরোধ আমাদেরকে জোরদার করতে হবে। এই লড়াই যতদিন ফিলিস্তিন মুক্ত না হবে ততদিন বাংলাদেশের মানুষ আমরা ফিলিস্তিনের রক্তের দায় পরিশোধ করার জন্য ফিলিস্তিনের পক্ষে আমরা আছি। আমরা অবিলম্বে এই গণহত্যা বন্ধের দাবি জানাই, অবিলম্বে আগ্রাসন দখলদারিত্ব বন্ধের আমরা দাবি জানাই, এবং স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের পক্ষে বিশ্বের যে জনমত গড়ে উঠেছে সেই জনমতকে বাংলাদেশের 18 কোটি মানুষ তাদের সাথে মিলিয়ে আমরা ইসরায়েলকে বাধ্য করতে চাই, ওদেরকে আমরা আত্মসমর্পণ করাতে চাই। আর বাংলাদেশের ব্যাপারে দুটো কথা বলে আমার বক্তব্য শেষ করব। দুদিন আগে দেখলাম যে আমাদের এখানে ভারত ট্রান্সশিপমেন্ট তারা বন্ধ করে দিয়েছে। আমরা যেটুকু বাণিজ্যিক সুবিধা পেতাম ভারতের কলকাতা বিমানবন্দরে, পশ্চিমবাংলার রোডে, সেই সুযোগ তারা বন্ধ করে দিয়েছে। ট্রান্সশিপমেন্ট সুবিধা নিয়ে আমরা নেপাল, ভুটানের মতন দেশে আমাদের বাণিজ্যিক পণ্য আমরা কিছুটা রপ্তানি করতে পারতাম। এভাবে কোন আন্তর্জাতিক চুক্তি এককভাবে ভারত বন্ধ করতে পারে না। এটা ভারতের কোন সৎ প্রতিবেশীর পরিচয় নয়, এটা কোনো বন্ধুত্বের কোনো নমুনা নয়। কদিন আগে মাত্র ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রীর সাথে আমাদের প্রধান উপদেষ্টা তার যে গুরুত্বপূর্ণ বৈঠক, আমরা আশায় বুক বেঁধেছিলাম যে 8 মাস পরে হয়তো আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে যে বরফ, সে বরফ কিছুটা গলতে শুরু করেছে। কিন্তু কার্যত আমরা লক্ষ্য করেছি ভারত কার্যত সেই বৈঠকের পর থেকে বাংলাদেশের বিরুদ্ধে তাদের তৎপরতা তারা অব্যাহত রেখেছে। আমি পরিষ্কার করে বলতে চাই, আপনারা একতরফা ভাবে এভাবে কোনো আন্তর্জাতিক চুক্তি আপনারা বাতিল করতে পারেন না। আমি বাংলাদেশ সরকারকে বলতে চাই, আমাদের বাগেরহাটের যে রামপাল বিদ্যুৎ প্রকল্প, যেটা ভারতের স্বার্থে নেওয়া হয়েছিল, এরকম অনেকগুলো প্রকল্প, এগুলো অবিলম্বে বন্ধ করা দরকার। ভারতের সাথে স্বাক্ষরিত যাবতীয় দেশ বিরোধী, নিরাপত্তা বিরোধী চুক্তিগুলো প্রকাশ করা দরকার, পর্যালোচনা করা দরকার। যেগুলো জাতীয় স্বার্থের পরিপন্থী সেগুলো বন্ধ করা দরকার। ভারতের সঙ্গে আলাপ আলোচনা করে আমরা আমাদের যাবতীয় দ্বিপাক্ষিক সমস্যা আমরা সমাধান করতে চাই। সমতা, ন্যায্যতা, সমাংশীদারিত্বের ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে ভারতের সাথে আমরা আমাদের যাবতীয় সংকট আমরা কাটিয়ে উঠতে চাই। কিন্তু পরিষ্কার বলতে চাই, ভারত বাংলাদেশকে যদি হাসিনা জমানার মতন যদি ক্লায়েন্ট স্টেট করে রাখতে চান, যদি মনে করেন অনুগত রাষ্ট্র হিসেবে থাকবে, এই চেতনা থেকে আপনারা বেরিয়ে আসেন। 8 মাস পার হয়েছে, এখনো পর্যন্ত অভ্যুত্থানের পরে যে নতুন বাংলাদেশ, আমাদের যে গণতান্ত্রিক অভিযাত্রা, ভারতের নীতি নির্ধারকরা এখনো থেকে তারা কোনো শিক্ষা গ্রহণ করেননি। আমরা বলতে চাই, হাসিনার চোখ দিয়ে বাংলাদেশকে দেখলে আপনারা ভুল করবেন। দিল্লি সাউথ ব্লককে নীতি নির্ধারকদেরকে বলতে চাই, বাংলাদেশের বিশেষ কোনো দলের সাথে নয়, এদেশের জনগণ তাদের সাথে সম্পর্কটা তৈরি করুন। আমরা সব প্রতিবেশীর মতো বসবাস করতে চাই। আর আপনারা যদি আমাদের যদি ঝুঁকির মধ্যে ফেলেন, তাহলে কিন্তু এই অঞ্চল কিন্তু অস্থিতিশীল হতেই থাকবে। আর শেষ কথা বলতে চাই, গতকালকে দেখেছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি ঢাকার বাইরে যে সমাবেশে বলেছেন, তার কথা মানুষটা কি বলছে, এই সরকারকে আরো 5 বছর ক্ষমতায় থাকা দরকার। আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, আপনি কি সরকারের মনের কথাটাই
আপনার মুখ দিয়ে আপনি কি উচ্চারণ করলেন? যদি সরকারের মনের কথাটা যদি আপনি উচ্চারণ করে থাকেন, সরকারের উচিত হবে পরিষ্কার করে দেশবাসীকে কথাটা পরিষ্কার করে বলা আপনাদের মতলবটা কি, উদ্দেশ্যটা কি। কিন্তু আমি বলতে চাই, আমি এখনো পর্যন্ত সরকারের উপর আস্থা রাখতে চাই। আমি প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস, তার উপর আমি আস্থা রাখতে চাই। তিনি আগামী ডিসেম্বর বা জুন মাসের মধ্যে তিনি নির্বাচনের যে কথা বলেছেন, বাংলাদেশে একটা নির্বাচিত পার্লামেন্ট, জনপ্রতিনিধিত্বমূলক সরকার, তিনি যে পথে যাচ্ছেন, আমি তার উপরে এখন আস্থা রাখতে চাই। কিন্তু আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি যদি আগামী 5 বছরে ক্ষমতায় থাকার কথা বলেন, জনগণের দোহাই দিয়ে সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠবে, সরকারের মতলব নিয়ে প্রশ্ন উঠবে, আপনাদের হিডেন কোনো এজেন্ডা আছে কিনা, গোপন কোনো এজেন্ডা আছে কিনা, এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে। সেজন্য বলতে চাই, অতি কথন বন্ধ করুন, এখন বাড়িয়ে কথা বলা বন্ধ করুন। মানুষের নাম করে আপনারা যেগুলো করছেন, তাতে সরকারের সাথে রাজনৈতিক দলগুলো আরো দূরত্বটা তৈরি হবে, ভুল বোঝাবুঝি তৈরি হবে, অবিশ্বাসের জায়গাটা বাড়বে। তাতে আমরা যেটুকু অর্জন করতে পারতাম, সে অর্জন কিন্তু বিনষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। সরকারকে সেজন্য বলবো, আমি প্রফেসর ইউনূসকে বলবো, আপনার উপদেষ্টা থেকে সতর্ক করুন। যারা সতর্ক হবেন না, প্রয়োজন বোধে তাদেরকে আপনি বরখাস্ত করুন। নতুন দায়িত্বশীল ব্যক্তিবর্গকে দায়িত্ব দিন। ইতিমধ্যে নির্বাচন কমিশন আগামী ডিসেম্বরের নির্বাচনের লক্ষ্য নিয়ে তারা কাজ করছে, তাকে আমরা স্বাগত জানাই। জাতীয় ঐক্যমত্য কমিশন হয়েছে, সেখানে আমরা মতামত দিয়েছি। আগামী 1.5 থেকে 2 মাসের মধ্যে জাতীয় ঐক্যমত্য কমিশন আলাপ আলোচনা করে সেখানে আমরা সংস্কারের ব্যাপারে আমরা একটা বোঝাপড়া তৈরি করতে পারবো বলে আমি বিশ্বাস করি। আমরা একটা সনদ, একটা সমঝোতা তৈরি করব, যার উপরে ভিত্তি করে আমি বিশ্বাস করি এবছরের ডিসেম্বরের মধ্যে, এমনকি অক্টোবর নভেম্বর মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব, যদি সরকারের রাজনৈতিক সদিচ্ছায় কাজ করে। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই, কিন্তু সরকারের মধ্যে বোঝা যাচ্ছে অনেকগুলো সরকার কাজ করছে। ফলে এতগুলো সরকার যদি একসাথে কাজ করে, কোন সরকারের অধীনে বাংলাদেশ চলবে, এটা কিন্তু খুবই উদ্বেগের কথা। সরকার গত রোজার মাসে ঈদ যাত্রায় তারা কিছু ভালো স্কোর করেছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। কিন্তু যে দৌড় আপনারা শুরু করেছেন, কোথায় দৌড়টা শেষ করবেন, এটা জানতে পারাটা গুরুত্বপূর্ণ। একটা ভালো অবস্থায় যদি একটা নির্বাচনের মধ্য দিয়ে দলগুলোকে আস্থায় নিয়ে যদি আপনারা বেরিয়ে যেতে পারেন, তাহলে মানুষ আপনাদেরকে সাধুবাদ জানাবে, ধন্যবাদ জানাবে। এবং আমি বিশ্বাস করতে চাই, আমরা একটা ঐতিহাসিক কাল পর্ব পার করছি। দক্ষিণ আফ্রিকায় নেলসন ম্যান্ডেলার নেতৃত্বে যে ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছিল, আমি বিশ্বাস করতে চাই বাংলাদেশে আমাদের সামনে, প্রফেসর ইউনূসের সরকারের সামনে এখন গণতান্ত্রিক উত্তরণের একটা ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে। কোনো ধরনের উস্কানির কারণে পা দিয়ে, কারো ব্যক্তিগত ব্যবসা, কারো গোষ্ঠীগত কোনো স্বার্থের কারণের জন্য সরকারকে বিপদগামী হওয়ার কোনো সুযোগ নেই। আমি আশা করি সরকার সিরাতুল মুস্তাকিমে থাকবেন, সোজা রাস্তায় হাঁটবেন, দলগুলোর সঙ্গে বোঝাপড়া তৈরি করবেন, আলাপ আলোচনা করবেন। অভ্যুত্থানের যে অর্জন, 16 বছর ধরে মানুষ যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে, সুতরাং আমরা সেই নির্বাচন চাই, সংস্কার চাই, এবং গণহত্যার সহ 16 বছর অপরাধ তারও আমরা বিচার চাই। সুতরাং অনেকেই নির্বাচনের বিরুদ্ধে সংস্কার বিচারকে দাঁড় করাতে চান, এটা একটা ভুল প্রস্তাবনা। আমরা সেজন্য বলবো, এটা আমাদের সরকার। সুতরাং আমাদের সরকার যদি ব্যর্থ বিপর্যস্ত হয়, তাহলে আমরাও তার দায়ভার কিছুটা আমাদের উপরে পড়বে। প্রফেসর ইউনূসকে বলবো, আপনার উপদেষ্টাদের অধিকথন এবং কারো কারো যদি কোনো ব্যক্তিগত এজেন্ডা থাকে, সেগুলোকে বিবেচনার মধ্যে নিয়ে আপনি সরকার পরিচালনা করবেন এবং আগামী 2-3 মাসের মধ্যে আলাপ আলোচনা করে সংস্কার সম্পন্ন করে, যাতে নির্বাচনের ব্যাপারে সুস্পষ্টভাবে আমরা একটা নির্দিষ্ট রোডম্যাপ বলি, পথনকশা বলি, যাতে দেশবাসী জানতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশ রক্ষা পাবে। কারণ একটা গণতান্ত্রিক দায়বদ্ধ সরকার ছাড়া কার্যত আধুনিক কোনো গণতান্ত্রিক রাষ্ট্র কিন্তু হাঁটতে পারে না। আমি বিশ্বাস করি সরকার সে পথে হাঁটবে। বাংলাদেশের বিপ্লবী পার্টি, গণতন্ত্র মঞ্চ, বিএনপি সহ সকল বিরোধী দল, তারা কিন্তু এই প্রশ্নে তারা কিন্তু ঐক্যবদ্ধ আছেন। আমি সে আশা করি একদিকে যেমন আমরা আন্তর্জাতিক
ফিলিস্তিনের প্রতি আমরা আমাদের সংহতি জানাবো। দেশের মধ্যে আমাদের জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, নাগরিক ঐক্যবদ্ধ থাকে, দলগুলো যদি ঐক্যবদ্ধ থাকে, অভ্যন্তরীণ আন্তর্জাতিক যে কোনো সংকট ঐক্যবদ্ধভাবে আমরা মোকাবেলা করতে পারবো এবং বাংলাদেশকে একবিংশ শতাব্দীর উপযোগী মানবীয় গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে আমরা নিয়ে যেতে পারবো।